নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগতম আমাদের চ্যানেল সাহিত্য এক্সপ্রেসে। আজ সাহিত্য এক্সপ্রেসের চ্যানেলে আপনারা যে গল্পটি শুনবেন, একজন অজ্ঞাত লেখক অর্থাৎ যার নাম খুবই কম, তার লেখা গল্প ভয়ানক গোলাম। গল্পটি চলুন শুরু করা যাক। তবে হ্যাঁ, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইবে আমরা প্রচুর উৎসাহ পাই, তো আমাদের পাশে থাকবেন দয়া করে। তবে চলুন গল্প শুরু করা যাক। লেখক মানিক খামারুর লেখা ভয়ানক গোলাম। এ রাম, এ ওঠ ভাই ওঠ। তুই বললি তুই কোথায় যাবি, তোর এখনো ঘুম ভাঙেনি? জানোয়ার ছেলে একটা, আমার কালকের রাত থেকে তুই মাথা খারাপ করে দিয়েছিলি যে তোর এক জায়গায় যাওয়া আছে, আমাকে ডেকে দিস, আমাকে ডেকে দিস, আর ছেলেটা এখনো ঘুমোচ্ছে। এ ওঠ তাড়াতাড়ি। ও সায়ন, তা ভাই তুই কি করছিস ভাই, কেন ডাক দিস? এই কথা শোনার সাথে সাথে যেন সায়নের মাথায় রক্ত চড়ে গেল এবং রেগে গিয়ে সে থাম করে একটা লাথি মেরে দিল রামের গায়ে। রাম বিছানা থেকে থাম করে মাটিতে পড়ে গেল। এবার এই কি করলি ভাই, মারলি কেন? তারপরে সায়ন গিয়ে রামের গালে এক ঠাটিয়ে চড় মেরে বলল, বাবা তুমি নাকি কোথায় যাবা, তোমার সেই হুঁশটা হয়নি এখনো? হুম, আমার রাতে তুই মাথা খারাপ করে দিলি যে ডেকে দিস ডেকে দিস, আর তুই ছেলেটা এখনো ঘুমোচ্ছিস? তোর কিছু আর বলার নেই আমার তোকে। ও হ্যাঁ, এ বাবা, এ ভাই তুই ঠিক বলেছিস ভাই। আজ আমাদের কলেজে একটা কনভোকেশন আছে, একজন বিশেষ অতিথি আসছে, আমাকে যেতে হবে ভাই, ওখানে আমার দায়িত্ব আছে। ই মা, কত লেট হয়ে গেল। এই বলে রাম চলে গেল তৈরি হতে। সায়নও ভাবলো, যাক, ছেলেটার তাহলে হুঁশ এসছে। এই ভেবে রামও চলে গেল নিজের কাজে ব্যস্ত হয়ে। সায়নও বলল, ঠিক আছে, নিজের মতো নিজে করুক, আমি যাই বাবা। ঘন্টা খানেক পর রাম দৌড়ে দৌড়ে প্রায় হাঁপাতে হাঁপাতে কলেজে প্রবেশ করলো। গিয়ে তার বন্ধুরার মধ্যে রোহিত বলল, এ ভাই, এই তুই আজকেও লেট হয়েছিস, তোর আর কিছু বলার নেই, তুই ছেলেটাই বেকার। রাম বলল, এ ভাই ভাই ভাই, সরি ভাই, সরি, আর হবে না ভাই। যাই হোক, চ ভাই, চ ভেতরে যাই। রাম এবং রোহিত দুজনে একসাথে ভেতরে গেল। ভেতরে গিয়ে তারা কলেজের যে অডিটোরিয়াম রুম আছে সেখানে তারা গেল। আজ তাদের কলেজে আসার কথা বিখ্যাত ডক্টরেট শ্রীযুক্ত শতদ্রু সান্যালের। তিনি বোটানি এবং জুওলজিতে তার বিএসসি, এমএসসি এবং পিএইচডি করা, এবং একটি বিশেষ কিছু বিষয় নিয়ে তার গবেষণা খুবই চর্চায় রয়েছে ইদানিং। তো সেই ডক্টরেট পিএইচডি করা ব্যক্তি শতদ্রু সান্যাল আজ তাদের কলেজে আসছেন। তারা সবাই খুবই উৎসাহিত। সবাই কিছুক্ষণের মধ্যেই ডক্টর শতদ্রু সান্যাল এসে পৌঁছালেন কলেজে। তার গাড়ির সাথে সামনে রেড কার্পেট পাতার দায়িত্ব ছিল রাম, রোহিত এবং তাদের কলেজে যারা দায়িত্ব নিয়েছিল তাদের। তারা কার্পেট পেতে তাকে স্বাগতম জানালেন এবং তাকে অডিটোরিয়াম রুম পর্যন্ত নিয়ে গিয়ে সম্বর্ধনা অভ্যর্থনা সবই জানানো হলো। এরপর ডক্টর শতদ্রু সান্যাল তিনি তার স্পিচ দিলেন এবং তিনি ছেলেপেলেদেরকে খুবই ভালোভাবে উৎসাহিত করলেন। তো এই করে যখন তিনি ফিরে যাচ্ছিলেন তার গাড়ির কাছে, রাম হঠাৎ তারকে বলে উঠলো, স্যার স্যার স্যার, বলছি আপনার সাথে একটু পার্সোনালি কখনো দেখা হওয়া সম্ভব? স্যার, আমি আপনার রিসার্চের খুব বড় ভক্ত। আমারও বোটানিতে বিএসসি চলছে, তো স্যার আপনার সাথে যদি আমার একটু দেখা হয়ে যেত আমার খুব ভালো হতো স্যার। তো স্যার, আপনার সাথে কি দেখা করা সম্ভব? আচ্ছা, তোমার নাম কি বললে? স্যার রাম, স্যার রাম, স্যার নাম নাম আমার রাম, স্যার রাম, রাম বিশ্বাস। আচ্ছা,
ও, তো বিগত 2 দিন তো আমার একটু বিশেষ মিটিং আছে। তো তুমি কি রবিবারে ফাঁকা আছো? তাহলে রাত 7:30টার দিকে আমার বাড়ি চলে এসো। এই নাও আমার কার্ড। এই বলে ডক্টর শতদ্র সান্যাল নিজের কার্ডটি রামের হাতে দিয়ে চলে গেলেন। রাম তো বেজায় খুশি। সে বলল, ইয়েস, এবার তো স্যারের কাছ থেকে অনেক কিছু শেখা যাবে, খুব ভালোই হলো। হোস্টেল রুমে ফিরতেই সায়ন তাকে বলল, কি ভাই, কিরকম গেল তোর দিনটা? রাম বলল, খুব ভালো ভাই। আজ আমার মানে এক স্বপ্ন পূরণ হলো। আজ আমাদের কলেজের যে অতিথি ছিল, ডক্টর শতদ্র সান্যাল। এই দেখ, তারা এক সেকেন্ড, শতদ্র সান্যাল, তার মানে ওই যে ওই ব্যক্তি যিনি ওই যে তোর লাস্ট ওনার ম্যাগাজিনে ওনার একটা আর্টিকেল আমি পড়ছিলাম। তো ওখানে উনি একটা বিশেষ উদ্ভিদ জাতীয় কিছু নিয়ে তার রিসার্চের কথা তিনি বলছিলেন। উনি কি? হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, উনি। তো উনি মানে আমি ওনার সাথে দেখা করতে ছিলাম। তো কি বলবো, উনি আমাকে কার্ডটা দিলেন এবং বললেন রবিবারের সন্ধ্যেবেলায় ওনার বাড়ি যেতে। আরে বলছিস কি ভাই! এবার ভাই আমিও যাব। হ্যাঁ ভাই, তুই যাবি? আচ্ছা বেশ ভাই, দুই ভাই একসাথে যাব, কি আছে, ঠিক আছে। তুই আর আমি দুজন একসাথে চলে যাব, কোনো ব্যাপার না। তো যাই হোক, বল, কি কি খাওয়া দাওয়ার কি আছে? প্রচন্ড খিদে পেয়েছে ভাই। এই বলে দুই বন্ধু তাদের রাতের খাবারটা সম্পন্ন করলো। আজ রবিবার দুপুরবেলা হঠাৎ সায়ন বলল, এ ভাই, এই তোর তো আজকে জ্বর, তুই কি স্যারের বাড়ি যাবি না? না না, যাবো, জ্বর হোক আর যাই হোক, যেতেই হবে। এই বলে তারা দুজনে দুপুরের খাওয়াটা সম্পন্ন করলো। দুপুরের খাওয়া দাওয়া করে তারা একটু ঘুমিয়ে বিকেল বিকেল থাকতেই তারা বেরিয়ে গেল। ঘন্টা তিনেকের জার্নি করে তারা ডক্টর শতদ্রু সান্যালের বাড়ির গেটের সামনে পৌঁছালো। দারোয়ান তাদেরকে দেখে থামতে বললেন। থেমে বললেন, ও साहब जी, आप लोग कौन हैं? आप यहाँ पे क्यों आए हैं? আরে, আপনাদের বাবু ডক্টর শতদ্র সান্যালকে গিয়ে তুমি বলো যে ওই লাস্ট উনি কলেজে এসেছিলেন আমাদের অনুষ্ঠান, অর্থাৎ कौन सा कॉलेज साहब जी, सर तो हमेशा ही कॉलेज में जाता है। কোনোদিন এই কলেজ তো কোনোদিন ওই কলেজ, আমি কি করে বুঝবো? সায়ন বলল, আরে রাম, তুই গাধার মতো, কলেজের নামটা তো বলতে হবে, নাহলে উনি বুঝবেন কি করে? আরে স্যার, ইনি এসেছিলেন না আমাদের ওই তোর কলেজ। সায়ন ব্যঙ্গ করে বলে, এ রাম, ছি, তোর জ্বরে এরকম অবস্থা, তুই ভাই তোর কলেজের নামই ভুলে গেছিস? আসলে দাদা, ওই কল্যাণী মহাবিদ্যালয় থেকে আমরা মানে ও স্যারের লাস্ট অনুষ্ঠানটা উনি ওখানে গেছেন, তো ওইখানে উনি আমার এই বন্ধুকে কার্ড দিয়েছিলেন, বলেছিলেন আজকে দেখা করতে আসতে। এই বলে রাম তার পকেট থেকে কার্ডটি বের করে দারোয়ানকে দেখালো। দারোয়ান তাদের বলল, সাবজি, যারা ঢুকিয়ে। এই বলে দারোয়ান ভেতরে চলে গেল। গিয়ে কিছুক্ষণ পরে সে ফিরে এসে বলল, আইয়ে সাবজি, আইয়ে। এই বলে তারা দুজনে ঘরের ভেতরে প্রবেশ করলো। মানুষটি এত বড়, এত টাকা পয়সা, এত নামডাক, তবু তার বাড়ি ঘর দেখে একমাত্র বিলাসিতা বলতে বলা যেতে পারে দারোয়ান রাখা। তাছাড়া তার বাড়িতে মানে সেরকম যে একজন বড় বিখ্যাত ব্যক্তি, সেই ধাঁচটাই নেই। এই জিনিসটা দেখে রাম এবং সায়ন দুজনেই অবাক হলেন। তারা দুজন বাড়ির গেটে ভেতর দিয়ে প্রবেশ করলো ঘরের ভেতরে। ঘরের তারা একটি সোফায় বসলো। ওপর থেকে ডক্টর শতদ্র সান্যাল নেমে বললেন, রাম রাইট? রাম বলল, হ্যাঁ স্যার, আমি রাম। ওই যে ওদিনকে কলেজে স্যার আপনার সাথে দেখা হলো।
হ্যাঁ, 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 আমার মনে পড়েছে। বসো, বসো। তা বলো, তোমাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? রাম সবার প্রথমে সায়নের সাথে ডক্টর শতদ্রু সান্যালের পরিচয় করিয়ে দিলেন। ডক্টর শতদ্রু সান্যাল খুব বিনীতভাবেই তাদের সাথে কথাবার্তা বলছিলেন। তাদের বিষয় নিয়ে সব কথাবার্তা হচ্ছিল। হঠাৎ করেই সায়নের কেমন একটা উদ্ভট একটা চিন্তা মাথায় আসলো। সে ডক্টর শতদ্রু সান্যালকে প্রশ্ন করে বলল, আচ্ছা স্যার, আমরা তো আপনার প্রফেশনাল কেরিয়ার সম্বন্ধে সবই জানি। আপনার নতুন রিসার্চ, আপনার বিভিন্ন থিসিস গুলো, এগুলো আমরাও মানে খুবই চিরাচরিত আমাদের জন্য। স্যার, আপনার পার্সোনাল লাইফ হিসেবে তো আমরা কিছুই জানি না। আপনার পার্সোনাল লাইফ অর্থাৎ বেশি পার্সোনাল হতে হবে না, মানে আপনার আর্লি লাইফ, চাইল্ডহুড এবং কলেজ জীবন, এই সমস্ত সম্বন্ধে আমাদের কিছু বলুন, যাতে আমরা যে সমস্ত ভুল আমরা করছি সেগুলো আপনার থেকে আমরা শুধরে নিতে পারি। একটু হেসে ডক্টর শতদ্রু সান্যাল বললেন, সে চিন্তা কখনো করো না বাবা, আমার মতো তোমরা হইও না। হঠাৎ অবাক হয়ে রাম জিজ্ঞেস করল, কেন স্যার? আপনি শুধু আমাদেরই না, অনেক অনেক বাচ্চার আইডিয়াল, আপনাকে তারা কেন কেন আপনার মতো কেন হবে না তারা? ডক্টর শতদ্রু সান্যাল হেসে বলল, তোমরা আমার অতীত জানো না, তাই তোমরা এরকম বললে। চলো, তোমাদের তোমাদের তাড়া নেই তো? সবার আগে এটা জিজ্ঞেস করিনি, মানে 2-3 ঘন্টা তোমরা বসতে পারবে তো? দুজন একসাথে বলে উঠলো, একদম স্যার, আপনি 7 ঘন্টা বললে 7 ঘন্টা আমরা এখান থেকে উঠবো না, দরকার টয়লেটেও যাব না। ডক্টর শতদ্রু সান্যাল একটু হেসে বললে, আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে, বসো। তো আমার জন্ম হয়েছিল নদিয়া জেলার একটি প্রত্যন্ত এলাকা, দেবগ্রাম। তোমরা নাম শুনেছো তো? দেবগ্রাম থেকে একটু ভেতরে। সায়ন জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, দেবগ্রামটা কোন দিকে? আরে তোমার কৃষ্ণনগর থেকে পলাশীর দিকে যেতে, সরি পলাশী না, ওটার নাম যেন কি, লালগোলা, লালগোলা, লালগোলার দিকে যেতে ওখানে একটি ছোট্ট স্টেশন পড়ে দেবগ্রাম, ওর ভেতরে একটি জায়গা থেকে। এবার সায়ন বলল, ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ। তো আমার জন্ম খুব একটি গরিব পরিবারে। এগুলো যদিও আমার সব শোনা কথা। জন্মানোর সময় নাকি আমার ভীষণ মানে অসুখ নিয়ে আমি জন্মেছিলাম, জানি না কোনো ছেলে পেলে জন্মায় কিনা। মানে আমি জন্মেছিলামই নাকি তোমার, তখন জ্বরে আমার গা পুড়ছিল। এটা ডাক্তারদেরকেও নাকি খুব অবাক করেছিল। মানে ডাক্তারদেরকে তো মানে আমার জন্ম তো বাড়িতে, ওই ধাইমা সিস্টেম, ওনাদের মাধ্যমে। ডাক্তার বলতে আমার জন্মের পরে যখন আমার গা গরম ছিল, পরদিনই আমার বাবা আমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিল। এগুলো যদিও আমার শোনা কথা সবই। তো সেখানে ডাক্তার বলেছিল, এ তো অবাক করা বিষয়, ছেলে জ্বর নিয়ে জন্মেছে, এটা তো সাধারণত হওয়া উচিত না। তো যাই হোক, কোনোভাবে আমার জ্বরটি কমেছিল। আমি ধীরে ধীরে বড় হচ্ছিলাম। বছর 4 আমার বয়স হলো। আমার গ্রামে আমার একটি বন্ধু ছিল, ওর নাম রাহুল। তা রাহুল আর আমি দুজন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম। দুজনে দুজনকে খুব ভালোভাবে বুঝতাম। একদিন আমাদের যখন ক্লাস 4-তে আমরা পড়ি, তখন আমরা স্কুলে তখন ফাইনাল এক্সাম চলছিল। পড়াশোনায় আমার সেরকম মন বসতো না কখনোই। এই কথাটিতে রাম পাগল হয়ে গেল। কি স্যার, আপনার পড়াশোনা করতে ভালো লাগতো না? তাহলে স্যার এই যে এইগুলো করছেন, এত রিসার্চ, এগুলো কি নিতান্ত কাজের প্রফেশনাল ক্যারিয়ারের পেছনে? আপনার ভেতরে এগুলোর প্রতি কোনো ভালোবাসা নেই? বা বেশ প্রশ্ন করেছে। এই বলে একটু হেসে উঠলেন ডক্টর শতদ্রু সান্যাল আর বললেন, সব বুঝতে পারবে বাবা, সব বুঝতে পারবে, আমার গল্পটি শোনো।
সায়ন রামকে চুপ করে বলল, এই চুপ, স্যারকে বলতে দে, কোনো কথা বলবি না তুই। এরপর বলল যে ক্লাস 4-তে তাদের ফাইনাল এক্সাম দিয়ে তারা বাড়ি আসছিল। আস্তে আস্তে তাদের হঠাৎ কোথা থেকে একটা কাগজ তাদের সামনে ভেসে উঠলো, উঠে কি জানি না কিসের টানে একদম তাদের সামনে এসেই পড়লো। আমার বন্ধু রাহুল খুব উৎসাহের সাথে কাগজটি তুলে নিয়ে সে পড়ে দেখলো ওখানে লেখা আছে, তোরা দুজন তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যা, না হলে তোদের ভবিষ্যৎ খুবই অন্ধকার। তখন আমরা ছোট, এইসবের মানে কিছুই বুঝিনি। কাগজটা আমরা ছিঁড়ে ফেলে দিয়েছি। আমি যখন কাগজটা ছিঁড়ে ফেললাম তখন রাহুল রেগে বলল, এটা দিয়ে প্লেন বানানো যেত। বাচ্চাকালে যেই ভাবনাটা আর আসে আর কি। যাই হোক, এই কথার মানে তো আমরা বুঝতে পারলাম না। আমরা আমাদের মতো রোজ বিকেলে খেলাধুলা সব চালিয়ে যেতাম। একদিন যখন আমরা ক্লাস 6-এ পড়ি, হঠাৎ করে কি হলো, রাহুলের মামার বাড়ি থেকে ডাক এলো যে ওর দাদু নাকি আর বেঁচে নেই, তো তাকে একটু যেতে হবে। রাহুল যাওয়ার আগের দিন আমাকে এই কথা বলায়। তখন আমাদের যদিও ক্লাস 6-এর এক্সাম সবে শেষ হয়েছে, আমরা দুজনই ফাঁকায় ছিলাম, মানে আমাদের ক্লাস 7-এর পড়াশোনা আমরা তখনও শুরু করিনি। আমি রাহুলের কে বললাম, ভাই আমাকে নিয়ে যাবি তোদের সাথে? রাহুল তো বাচ্চা মানুষ, মানে আমাদের ওই বয়সে আমরা আর মানা করি না, চ, কিন্তু ফ্যামিলিকেও তো রাজি করাতে হয় নাকি। আমি আমার বাড়িতে বললাম, বাবা আমি যাই। জানি না কি হলো, বাবা রাজি হয়ে গেলেন। এটা আমাকেও অবাক করেছিল, যে মানুষটা আমাকে মেলায় যেতে দেয় না একটু রাত হলে, সে একা একা আমাকে ছেড়ে দেবে। এটা একটু অবাক লাগলো। পরে এই কথাটা আমি রাহুলকে বললাম। রাহুল বলল, রাহুল বলল, আমি ওই আমার বাবাকে বলেছিলাম এই কথাগুলো, তো আমার বাবা তোর বাবার সাথে কথা বলেছে, তাই আর কি। তা কবে যাচ্ছি? বললো আজই বিকেলে বেরোচ্ছি, তুই সব গুছিয়ে নিয়ে চলে আয়। এই বলে রাহুল নিজের বাড়ি চলে গেল। বিকেলে আমি সব গুছিয়ে নিয়ে গেলাম, গিয়ে দেখি রাহুল, তার মা এবং আমি এই 3 জন যাব। রাহুলের বাবার একটু কাজে ব্যস্ত হয়ে পড়ায় তিনি আর যেতে পারবেন না, আর আমার বাড়ির থেকে তো কোনো প্রশ্নই হয় না যাওয়ার। আমরা 3 জনই পৌঁছলাম। কি প্রত্যন্ত গ্রাম! আমরা ঘন্টাখানেক জার্নি করে ওখানে পৌঁছে সবার ফার্স্ট আমার মুখে এই কথাটাই বেরিয়েছিল, মানে আমরা তো গ্রামে থাকি, এ যেন মনে হচ্ছে মানে গ্রামের আলোর থেকেও অন্ধকারে ঢুকে থাকা জায়গা। তো যাই হোক, আমরা রাতে রাহুলের দাদুর বাড়ি পৌঁছলাম। ওখানে গিয়ে দেখলাম দাদুকে মানে শুইয়ে রেখেছে, যেহেতু তিনি মারা গিয়েছিলেন। তো সেখানে গিয়ে তার রাহুলের মা হঠাৎ কান্নায় ডুবে পড়লেন। আমি আর রাহুল দুজনে ভেতরে গেলাম বাড়ির। সেখানে গিয়ে আমাদের থাকার জায়গাটি দেখিয়ে দিল। সেখান থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। তারপর সেদিন রাতেই সেই মানুষটিকে শ্মশানে, অর্থাৎ রাহুলের দাদুকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় তো আমরা গেলাম। আমরা দুজনও বাচ্চা, তাই আমাদের এখানে নিয়ে গেল ওরা, কিন্তু কেন জানি না আমাদের ওই দিকে খুব টান লাগলো যে শ্মশানটা। যাই হোক, পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো, রাহুলের হঠাৎ মাথায় এলো, ভাই চল গ্রামটা একটু ঘুরে আসি, আমি অনেক বছর হয়ে গেছে মা বাড়ি আসেনি, এই কথা বলবো। তো বাড়ির কিছু বড়দের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা দুজন বেরিয়ে পড়লাম। গ্রামে বেরিয়ে একজনকে জিজ্ঞেস করলাম, মানে কিছু চিনতে পারছিলাম না, তাই যে ওই দিকটায় কি। গ্রামের মানুষরা হঠাৎ বলছিল, ওইদিকে যাবা না বাবা, ও জঙ্গলের ভেতরে ভয়ানক জিনিস, বিষয়বস্তু, মানুষ দুপুরের পরে ওখানে আর পা দেয় না।
তো আমাদেরকেও সেখানে যেতে বারণ করা হলো। কিন্তু আমাদের বাচ্চার মন, ছোটবেলার গরম রক্ত, আমরা আর কার কথা কে শুনি। আমরা দুজন চলে গেলাম বিকেলেই। যে দুপুরে যেতে মানা করে, দুপুরের পরে কেউ যায় না, আমরা সাহস দিকে বিকেলে যাব। গিয়ে ও কি ভয়ানক জায়গা! মনে যেন হয় আমাজন জঙ্গল, সুন্দরবন এবং যে ভয়াবহ পাহাড়ি নদীগুলো হয় তার আওয়াজ এবং ভয়ানক একটা ভৌতিক হাওয়া সব মিশিয়ে তৈরি করা সেই জায়গা। আমি ভাবতে পারিনি এরকম জায়গায় এরকম কিছু থাকতে পারে। আমরা দুজনে ভিতরে যাই। যত ভিতরে যাচ্ছি মনে হচ্ছে যেন বাইরের আলো কেমন ফুরিয়ে আসছে। যাই হোক, আমরা ওইসব পাত্তা না দিয়ে আমরা ভিতরে যেতে থাকি। একটা জায়গা পড়ে যেখানে একটা পাথর ছিল। হ্যাঁ, এখন তোমাদের মনে হতে পারে জঙ্গলের মধ্যে পাথর থাকাটা এতটা অস্বাভাবিক না, কিন্তু পাথরটা নাম বলে উঠলো। কি হলো স্যার, পাথরটা কি? পাথরটিতে অস্বাভাবিক এক ধরনের মুখমণ্ডল ফুটে ওঠা, মাথার উপরে পাতা দিয়ে তৈরি মুকুট, মুখের এখান দিয়ে ফাটা চিহ্ন, এমন করা যেন মুখের ফাটা দিয়ে রক্ত বেরোচ্ছে, গালের ওপরে কাটা। আমরা ভয় পাইনি, কিন্তু ভয় পাওয়া উচিত ছিল। সেদিন যদি আমরা ভয়টা পেতাম তাহলে হয়তো আর কি স্যার, কি তাহলে কি আর আমাদের দুজনের কি মনে হলো আমরা এই পাথরটার দিকে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে সেটাকে নড়াতে লাগলাম। কেন যে ওই দিন ওইটা নড়াচ্ছিলাম আমরা নিজেরাও জানি না। পাথরটা নড়াতেই কেমন যেন একটা হাওয়া বাতাস, মানে ঝড়ের মতো উঠে আসলো। আমরা দুজনে আর সেখানে না থেকে, যে বনের বাঁদরের জায়গা, ঝড় বৃষ্টিতে ফেসে গেলে আরো সমস্যা হবে, বেরিয়ে এলাম। মানে বন দিয়ে বেরোনোর চেষ্টা করছিলাম বলতে রাস্তা দিয়ে দৌড়ে দেখি। কি অবাক করা বিষয়, আমরা যেই জঙ্গল থেকে বেরিয়েছি বাইরে একদম শান্ত পরিবেশ। সন্ধ্যা প্রায় হওয়ার দিকে, কিন্তু এটা দেখে আমাদের অবাক লেগেছিল যে ভেতরে এরকম আর বাইরে এত শান্ত পরিবেশ, এ কি করে সম্ভব। তখন হঠাৎ রাহুলের মনে হালকা ভয় ভয় একটা ভাব। তো যাই হোক, আমরা দুজন বাড়ি ফিরে আসি। রাতে খাওয়া দাওয়া সারা হলো আমাদের। আমি আর রাহুল একটা রুমে শুতাম। প্রথম দিন একটু সবাইকে একসাথে শুতে হয়েছিল, কারণ বাড়ি কোনো মানে একটি ভালোভাবে সাজানো বা সবাইকে সব রকম ব্যবস্থা দেওয়া হয়নি, যেহেতু অনেকেই শ্মশানে গিয়েছিল এবং বাড়িতে বিভিন্ন রকম পরিস্থিতি ছিল। তো আজ আমাকে আর রাহুলকে একটি রুম দেওয়া হয়েছে, যেখানে আমরা দুজন ছিলাম। হঠাৎ রাতে রাহুল আমায় বলে, ভাই একটা জিনিস দেখবি? কি ভাই, এত রাতে কি জিনিস? হঠাৎ বিছানার তলা থেকে বের করলো একটা কাগজ। দেখে বোঝাই যাচ্ছিল প্রায় 150-200 বছরের পুরনো একটি কাগজ। ছেঁড়া না, এবং মানে ময়লা কিরকম একটা। তুই এই কাগজ কোথায় পেলি? রাহুল একটু হেসে বলল, ওই যে পাথরটা ছিল ওর পেছনে যখন আমরা নড়লাম ওই কাগজটা পাই। ওই কাগজটা তুলতে ঝড় উঠলো, তাই তোকে আর বলার সময় পাইনি, আমিও চলে আসি। সবাই কাগজটা দেখি কি লেখা আছে। তারপরে দুজনে একটু ভালোই কাগজটা উৎসাহের সাথে পড়লাম। কৌতূহলও ছিল। খোলার সাথে কি অস্বাভাবিক ভাষায় কি একটা লেখা, তা আমরা বুঝে পাচ্ছিলাম না। কিন্তু কি করা যায় ভেবে কাগজটাকে ছিঁড়েই ফেললাম। ফালতু জিনিস এইভাবে। কাগজটি ছেঁড়ার সাথে সাথে রাত তখন বোধহয় 2:30 বাজে। হঠাৎ মনে হলো আমাদের সামনে কে একজন বসে আছে।
এটা দেখে অনুভব করে আমাদের তো মানে ভয়ে আমাদের হাত পা বুক পুরো কাঁপছে যে এই কি করে সম্ভব। উপরে তাকাতেই দেখি এক এক ধোঁয়াশার মতো একটি, মনে হচ্ছে যেন কোনো মানুষকে ঝড়ের মধ্যে রেখে দিলে তার গায়ে যে ধুলো হাওয়ার একটা আস্তরণ, কিন্তু মাঝখান থেকে মানুষকে সরিয়ে দিলে যে একটা বাধার সৃষ্টি, ফাঁকা শূন্যস্থানের সৃষ্টি হবে, সেই রকম একটা অবস্থা। আমরা বললাম, কে 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 ভয়ে ভয়ে আমরা দুজনেই পুরো কাঠ হয়ে গেছি। হঠাৎ রাম বলে উঠলো, এ ভাই, এটা কি কি ভাই কি? আমি ভয়ে ভয়ে বললাম, কিছু না ভাই, ও বোধহয় আমাদের চোখের ভুল, ও কোনো বিষয় না ভাই। রাহুল তাও মানতে চায় না, তার ভেতরে ভয়টা যেন ঢুকে গেছে। হঠাৎ করে সেখানে আওয়াজ এলো, আমায় কে ছিলি রে? ওই কাগজটাই আমার জীবন, আমাকে ছিঁড়ে স্বাধীন করলি তোরা। এবার আমি তোদের সব আজ্ঞা মানবো, তবে একজন আর। এই কথা শোনা মাত্রই আমি বলেছিলাম, আমি আমি কাগজটা ছিঁড়েছিলাম, তবে তোমাকে আমাদের কোনো আদেশ মানতে হবে না, তুমি চলে যাও, চলে যাও। খুব একটু হেসে ছায়ামূর্তিটা বলেছিল, যেতে তো আমি আসিনি, কেউ একজনকে আমার মালিক হতেই হবে। কে হবি বল? তখনই রাহুল বলেছিল, ও, আমরা কাল বলবো, তুমি এখন এখন আমাদের ছেড়ে দাও। তোমার তোমার কাছে আমি ভিক্ষা চাইছি, আমাদেরকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। মূর্তিটা বলল, বেশ, আজ তোদের ছেড়ে দিলাম, কাল আমি আবার আসবো, আমায় বলতে হবে কে হবি আমার মালিক। এই বলে হঠাৎ সেই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে গেল। আমরা দুজনেই অবাক যে এটা কি ছিল। যাই হোক, অবশেষে পরদিন আবার রাতে আসবে সেই কথাটি ভেবেই আমাদের বুক কাঁপছিল। কি করা যায়? কোনোভাবে রাতটি কাটলো। পরের দিন সকাল থেকে আমাদের মন মরা, সবাই আমাদের জিজ্ঞেস করে, কি হয়েছে তোদের, কি হয়েছে? আমাদের মুখ থেকে কোনো জবাব বেরোয় না। কি বা জবাব বেরোবে? কোনো, এটার কি জবাব হয়? এবার সায়ন বলল, স্যার, এটা কি বলছেন আপনি? আপনি এইসব বিষয়ে বিশ্বাস, মানে এগুলো আপনার সাথে ঘটেছে, এগুলো মানে এর কোনো তো ব্যাখ্যাই পাচ্ছি না আমি। ডক্টর শতদ্র সান্যাল একটু হেসে বলেন, ওটাই তো বাবা, সবকিছুর ব্যাখ্যা হয় না। ওই পরদিন সব, তারপরে আবার সেই ছায়া মসজিদে আসলো, এসে আমায় বলল যে, বল কে হবে আমার মালিক। আমি তখন যেন কেমনটা, কেমন স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমি আমি হট করে বলল, আমি হব তোমার মালিক। ভয়ে বলো, স্বার্থপরতায় বলো, তবে আমি বলেছিলাম যে আমি হব তোমার মালিক। ওই কথাটি শুনে ও বলেছিল, বেশ, তবে যেই হবে আমার মালিক সে একাই, তার আশপাশে যে আমাকে দেখে। এই কথাটি শুনে রাহুল বলল, হে কি, মরতে হবে মানে? একে কেন কেন? আমি তখন ভয়ে, মানে আমার মাথা কাজ করছে না, আমি কেন জানি না ভুল করে তাকে অনুমতি দিয়ে দিলাম। আমার আজও মনে পড়ে সেই ভয়ানক, সেই দুঃখের রাতের কথা, যেখানে আমি আমার প্রিয় বন্ধুকে হারালাম। আমার সামনে সেই ছায়ামূর্তিটা কিভাবে যেন রাহুলকে
জায়গায় শেষ করে দিল। আমার পাশে সারা রাত ধরে সেই মরাটি, সারা রাত আমি সেই আমার প্রিয় বন্ধু রাহুল আমার পাশে মরে পড়েছিল। আমি তার পাশে সারা রাত বসে তার দিকে তাকিয়ে আছি। আমি কি করব বুঝে পাইনি। কাউকে ডাকার জন্য আমার ভেতর থেকে আওয়াজও বেরোচ্ছে না। জানি না কোন মায়া, কোন শক্তি আমাকে আঁকড়ে রেখেছিল। যাই হোক, পরদিন সকালবেলায় আমি কোনোভাবে ঘরের বাইরে বেরোলাম। হঠাৎ রাহুলের মা চেঁচিয়ে উঠলো। সবাই যখন ও ঘরে গেল, দেখলো, আমি তো জানি রাহুল রাতেই মারা গেছে। তারা দেখলো রাহুল মরে পড়ে আছে, পুরো শরীর তার ঠান্ডা হয়ে গেছে। তারা কান্নায় ভেঙে পড়লো, কিন্তু আমি কেন জানি না পুরো নিশ্চুপ হয়ে গেলাম। পরদিন আমি ফিরে এলাম। আমার বাবা আমাকে নিতে এসেছিল। আমার নিজের গ্রামে ফিরে এলাম। আমি ভেবেছিলাম যা হওয়ার হয়েছে বাবা, আমার বন্ধুকে হারিয়েছি, আমি আর এবার জীবনে এগোতে হবে। ভাগ্যিস ওই ছায়ামূর্তির আমার পেছন ছেড়েছে, সেটা ভাবাই হয়তো আমার ভুল ছিল। সেই রাতে আবার সেই মূর্তি এলো, এসে আমায় বলল, তা আপনার পাশের জনকে তো আমি শেষ করেই দিয়েছি, এবার আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, যা বলবেন আমাকে তাই মানতে হবে। আমার মনে পড়ে এই ঘটনাগুলি ঘটার কিছুদিন আগেই আমাকে স্কুলের মাস্টার মশাই খুব অপমান করেছিলেন আমার পড়াশোনা নিয়ে। আমি তখন তাকেই বললাম, তুমি 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 বলো, তুমি কি আমায় 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 খুব ভালো পড়াশোনায় করে দিতে পারবে? হ্যাঁ, আমি আমি মানে খুব নাম করতে চাই পড়াশোনার মাধ্যমে। শুধু এইটুকু তা করতে পারি, কিন্তু তার বদলে আমারও কিছু চাই। আমি অবাক হলাম। এই একবার সে বলছে আমি তার গোলাম, এই বলছে আমি তার সে আমার সাহায্য করার জন্য আবার আমার ফলাফলে কিছু চায় বদলে, কি করে সম্ভব? এমনি তো আমি তার জন্য আমার বন্ধুকে হারিয়েছি, কি স্বার্থপর আমি। তখন আমার মাথায় সেই স্বার্থপরতার কথা আর আসছে না। মনে হচ্ছে আমি যা করছি তাই ঠিক। যাই হোক, আজ অনেক রাত হলো। এই তোমার আর কিছু জানার আছে? হঠাৎ স্যার, আজকে আর থামাবেন না স্যার, প্লিজ প্লিজ স্যার, গল্পটা শেষ করুন স্যার, প্লিজ। শতদ্রু সান্যাল বললেন, না, আজ আর হবে না। তোমরা প্রশ্ন না থাকলে তোমরা আসতে পারো, কোনো তোমরা আসতে পারো, আজ আর কোনো গল্প হবে না। রাম বলল, ঠিক আছে স্যার, তাহলে আজ আমরা আসি, আবার পরে কোনোদিন আপনার সাথে দেখা হবে। স্যার আপনি পরে যেদিন ফাঁকা হবেন আমরা আপনাকে কল করে নেব, কল করে জানা যাবে। ডক্টর শতদ্রু সান্যাল বলেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তোমরা আমাকে ফোন করে নিতে পারো। হ্যাঁ ঠিক আছে, ফোন করে এসো, তাহলে আমার সুবিধা হবে, ডেট ফাঁকা রাখা যাবে। এই বলে রাম ও সায়ন দুজনেই বেরিয়ে এলো। তারা একটি ট্যাক্সিতে করে যখন ফিরছিল, তারা সায়ন বলে, তোর মনে হয় না ভাই এই ডক্টর শতদ্রু সান্যালের কাহিনীটা কিরকম যেন একটা ব্যাকডেটেড, কেমন একটা স্টোরি, জিনের মতো কিছু একটা পেলো, সেইটা থেকে আবার পড়াশোনায় ফেল হয়ে গেল, স্বার্থপরের মতো বন্ধুকে কুরবান করে দিল। রাম বলল, হ্যাঁ ভাই, তা বলতে পারে, ওরকমটা লাগছে, তবে ফেলাও যাচ্ছে না কথাগুলো, কারণ এত বড় ব্যক্তির চাইলেই বলতে পারতো যে আমার পড়াশোনায় খারাপ ছিল, আমি হার্ডওয়ার্ক করে উঠেছি, এরকম বলার কারণ। যাই হোক, কোনো ব্যাপার না।
তারা দুজনে বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকে তারা যখন শুতে যাবে, তাদের শরীর ভীষণই ক্লান্ত আজ। আহ, রামের যেহেতু জ্বর, ও তাড়াতাড়ি আর জামা কাপড় খোলার অপেক্ষা পর্যন্ত করলো না। রাস্তা থেকে ফেরার সময় ওদের গলিতে ঢোকার আগে একটা দোকান থেকে দুজনে একটা করে এইগুলো খাওয়ার পরে তাদের পেট ভরে যাওয়ায়, কিন্তু সায়নের পেটটা একটু বড়, তাই ও আর কিছু খাচ্ছিল, কিন্তু রাম ওকেই শুয়ে পড়লো। রাত দেখতে কেন যেন রাত দেড়টার সময় রাম একটু উসখুস করছে, উসখুস করে তো ঘুমিয়ে গেলো। সে তাকিয়ে দেখলো পাশে সামনে, মানে গভীর নিদ্রায়। হঠাৎ সে তার পেছন পকেটে হাত দিল, দেখলো একটা পুরোনো কাগজের টুকরো। জানে না কি এটা, ও ওটা জয় ফেললো। হঠাৎ সামনে থেকে একটা আওয়াজ, কে হবে আমার মালিক? কে হবে আমার মালিক?